বলা হয় শেষ ভালো যার সব ভালো তার। সেই শেষটা জয় দিয়ে ভালো করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, সুযোগ ছিল সবটা ভালো করে নেয়ার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতলেও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। এই টি-20 সিরিজ নিয়ে কথা বলবো শেষ টি-20 নিয়েও। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, বাংলাদেশ টি-20 সিরিজটা এর আগে আমরা যদি একটু পেছনে তাকাই, সবশেষ টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশে ফিরেছিল। সেই টি-20 সিরিজে এসে টাইগাররাই নিজেরা নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যারা কিনা সবশেষ নেপালের বিপক্ষেও টি-20 হেরেছিল। এই হোয়াইট ওয়াশটাকে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব? কোনোভাবে আসলে ব্যাখ্যা করা সম্ভব না। আপনি যদি পুরো সিরিজটার দিকে খেয়াল করেন, বাংলাদেশের ব্যাটাররা বিশেষ করে মিডল অর্ডারে আপস অ্যান্ড ডাউন অনেকগুলো পরিবর্তন এসেছে, টপ অর্ডারেও আপনি দেখেছেন পরিবর্তন এসেছে, আজকে সাইফকে 4-এ নামানো হয়েছে। সব কিছু মিলে লিটন কুমার দাস একটা কথা বলছিলেন যে আমরা খুব বেশি চ্যালেঞ্জ প্রত্যাশা করছি। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যতটুকু চ্যালেঞ্জ নিতে পারে সেই চ্যালেঞ্জটা নিতে চেয়েছে, তবে অবশ্যই ঘরের মাঠে ঘরে এরকম স্পোর্টিং উইকেটে খেলাটা দরকার ছিল আপনার নিজের শক্তিমত্তাটা কতটুকু সেটা জানার জন্য, বোঝার জন্য। সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ দল নিয়েছে, কিন্তু চ্যালেঞ্জটাতে উতরাতে পারেনি। চ্যালেঞ্জটা না নেওয়ার পাশাপাশি আপনাকে চ্যালেঞ্জটাতে উতরাতেও হবে, তখন আপনি বড় মঞ্চে গিয়ে বড় বড় চ্যালেঞ্জ উতরাতে পারবেন। আপনি যদি নিজের ঘরের মাঠে এই ছোটোখাটো চ্যালেঞ্জ উতরাতে না পারেন, আপনি নিশ্চয়ই বড় মাঠে গিয়ে সেই বড় চ্যালেঞ্জগুলো উতরাতে পারবেন না, খাবেন। তো এইখান থেকে লিটন কুমার দাস যে চ্যালেঞ্জ প্রত্যাশা করেছিলেন সেটা পেয়েছেন, কিন্তু বাংলাদেশের যে ব্যাটাররা আছেন তারা বরাবরের মতোই ফেল করেছে। আপনার কথার সূত্র ধরেই আমরা আসলে আলোচনা শুরু করতে চাই। আপনি যেমন বলেন অনেক আপস অ্যান্ড ডাউনস আজকে ছিল, একাদশে বেশ কিছু একটা পরিবর্তন হয়তো ছিল, কিন্তু যদি আমি স্পেসিফিকভাবে জাকের আলী অনেকের কথা বলি, তাকে দলে রাখা হয়েছে একজন ফিনিশার হিসাবে, কিন্তু আজকে আমরা দেখেছি তাকে নামানো হয়েছে নাজুমেরও পরে। তাহলে কি আসলেই তিনি এই একাদশের জন্য এতটাই জরুরি যে তাকে যে কোনো পজিশনে হলেও তাকে রাখতেই হবে? জাকির আলী অনেক একজন উইকেট কিপার ব্যাটার। আপনি আসলে যখন আপনার দলে লিটন কুমার দাস থাকবেন, নুরুল হাসান সোহান থাকবেন, বিশ্বের আমার মনে হয় না কোনো দল এই দুইজন যদি প্লেয়ার থাকে অন্য কাউকে কিপিং দিবেন। জাকির আলীর প্রশ্ন সেখানে আসে না। যদি এই তিনজন থাকেন, বিশ্বের যে কোনো দল যে কোনো দিনে নুরুল হাসান সোহান এবং লিটন কুমার দাসকেই বেছে নেবেন উইকেট কিপার হিসেবে। তাহলে জাকির আলী উইকেট কিপার হিসেবে বাদ গেলেন, তাহলে তিনি দলে কীভাবে আছেন? তাকে আমরা কখনোই নেটে বল করতে দেখিনি। কোনো সাংবাদিক বলতে পারবে না জাকির আলী অনেক নেটে বোলিং করেছেন। তার বোলিং ডিপার্টমেন্টও বাদ গেল। জাকির আলী অনেকের একটাই ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ব্যাটিং। আপনি তাকে আজকে নামিয়েছেন প্রায় 7 নম্বরে, নাসুমের পরে, রিশাদের পরে। তাকে আপনি কেন দলে রেখেছেন? এটাই তো বড় প্রশ্ন। আপনি তাকে ব্যাটার হিসেবে দলে রাখছেন, কিন্তু তাকে নামাচ্ছেন নাসুম, রিশাদেরও পরে। যে কোনো মূল্যে তাকে যে দলে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ দলকে বের হতে হবে। জাকির আলী অনেক আগের ম্যাচের কথা যদি আপনি বলছেন, আমরা পুরো সিরিজ নিয়ে আলোচনা করব। প্রথম টি-20তে তিনি ছিলেন না, সেকেন্ড টি-20তে তিনি 17 রান করেছিলাম যদি ভুল না করি, 18 বলে 17 রান এরকম কিছু একটা করেছেন। আজকে 5 রান করে ফিরেছেন। সেকেন্ড টি-20তে তিনি যেভাবে শর্ট খেলেছেন, শর্ট সিলেকশন খেলেছেন, একজন ব্যাটার কোনোভাবেই এরকম শর্ট সিলেকশন করতে পারে না। অফ স্ট্যাম্পের 6-7 স্ট্যাম্প বাইরের বল তিনি বারবার টেনে লেগে মারার চেষ্টা করছেন, মিস করছেন, সিঙ্গেল নেওয়ার চেষ্টাও করছেন না, এবং সবগুলো ওয়াইড লাইনের বলকে তিনি টেনে লেগে মারার চেষ্টা করেছেন। আগের ম্যাচে আমরা দেখেছি, সেটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আজকে তিনি আবার একটা প্রমাণের সুযোগ পেয়েছিলেন। তিনি আজকে লোয়ার অর্ডারে খেলছিলেন, একদম নিচে দিয়ে খেলছিলেন, যেখানে তাকে ফিনিশার রোলটা দেয়া হয়। তিনি যখন প্রথম ডেবিউ করেন বা প্রথম দিকে যখন দলের সুযোগ পান, সেই 6-7 নম্বরে খেলতেন। সেই জায়গাটাতে আজকে তাকে ফেরানো হয়েছিল, কিন্তু সেখানেও আপনি নিজের জায়গাটা প্রমাণ করতে পারেননি। তা আপনি যখন পারছেন না, একজন ব্যাটারকে আপনি যখন 6, 7 বা 8 নম্বরে নামিয়ে দেবেন, সেই ব্যাটার মনস্তাত্ত্বিকভাবেও তো অনেকটা ভেঙে পড়বে। সেই ব্যাটার যে ব্যাটার 4-এ নামে বা 5-এ নামে, আপনি তাকে কেন নাসুম আর রিশাদের পরে নামাতে হবে আপনাকে? আপনি তো তাকে হেয় করলেন। নাকি আপনার নামিয়েছে এমনও না যে আমাদের 17, 18 বা 19 ওভারও হয়ে গেছে, তখনও কিন্তু না। যখন আমরা রিশাদকে দেখেছি আজকে অনেক আগে নামানো হয়েছে, নাসিমকে অনেক আগে নামানো হয়েছে, এবং এই 5-6 ওভার আমার মনে হয় জাকির আলী যদি সুযোগ পেত, তাহলে কি তার সামনে একটা ভালো করার সুযোগ থাকতো না? অবশ্যই থাকতো। আপনি একজন ব্যাটারকে অবশ্যই ব্যাটারের জায়গাতেই নামাবেন। এমন না যে আপনি রিশাদ, নাসুম, জাকিরের থেকে অনেক ভালো ব্যাটার, তারা বোলার, স্পিন বোলার। পাশাপাশি আপনার রিশাদের কথা বলতে পারেন, হয়তো বা আপনি ছোটো ছোটো ক্যামিও খেলেন, রিশাদ আপনাকে প্রতিদিন রান করে দিবেন না। রিশাদ এখন সেই মাপের ব্যাটিং হননি। খালেদ মাসুদ পার্টি একটা কথা বলেছিলেন যে রিশাদের মধ্যে সম্ভাবনা আছে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার হওয়ার।
সম্ভাবনা আছে, কিন্তু রিশাদ এখনও সেটা সেই জায়গায় পৌঁছান নাই। আপনি তাকে 4 নম্বরে নামিয়ে দিলে আপনাকে সে রান করে দিবে, সেই ব্যাটার এখন রিশাদ হয় নাই। আপনি তাকে ঘরোয়া লিগে বা কোনো প্রস্তুতিমূলক ম্যাচে বা আপনার এ দল এইচপি দলের খেলাতে আপনি তাকে উপরের দিকে ব্যাটিং করিয়ে প্রস্তুত করান, তারপর আপনি জাতীয় দলে তাকে 4-5 নামান, কোনো আপত্তি নেই আমার। কিন্তু আপনি একজনকে জাতীয় দলের খেলায় আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষের বিপক্ষে আপনি 4-এ নামিয়ে দেবেন একজন বোলারকে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনার কথা সূত্র ধরে আসি এবং পাশাপাশি বেশ কিছু আলোচনা সমালোচনা আমরা দেখেছি, এর মধ্যে নেটিজেনদের মাঝখানেও কিছু কথাবার্তা হয়েছে, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে এইসব বিষয় নিয়ে, যে জাকির আলীকে যে কোনো মূল্যে, যেটা আপনিও বলছিলেন, যে কোনো মূল্যে দলে রাখার একটা প্রবণতা, এটা কি শুধুমাত্র বাংলাদেশের সিনিয়র একজন কোচের কারণে? এবং একটা সমালোচনা এসেছে এমনভাবে যে নাসুম সেই কোচের অধীনে বিপিএলেও দুঃখিত, জাকির আলী সেই কোচের অধীনে বিপিএলেও খেলেছে, সেখান থেকে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, শুধুমাত্র সেই সম্পর্কটা মেনটেন করার জন্য যে কোনো মূল্য তাকে দলে রাখা হচ্ছে। এই সমালোচনাটুকু কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু লেখা হয়, অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করা হয়, অনেকজন অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে। কিন্তু আমি যে জায়গাটায় আছি, আমি আসলে খুব ভালো করে না জেনে আমি পারসেপশন ক্রিয়েট করতে চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেমন বলছেন সেরকমটা আমরাও দেখেছি, অনেকগুলো ভালো জায়গাতেও আমরা এরকম লেখা দেখেছি, বেশ কিছু সিনিয়র সাংবাদিকও কিন্তু এরকম মন্তব্য করেছেন, কিন্তু আমি আসলে সেই জায়গাটাই মন্তব্য এইভাবে করতে চাই না। যদিও একটা সমালোচনার গুঞ্জন কিন্তু আছে, যদিও আমরাও শুনতে পাই, আমরাও এরকম শুনতে পাই, তবে কংক্রিট তেমন তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই। তবে যদি গুঞ্জনের কথা বলেন, গুঞ্জন আছে, এটা সত্য। আমরাও কিছু আওয়াজ পেয়েছি, গুঞ্জনের যে ডালপালা মেলে, সেই ডালপালার কিছুটা ছোঁয়া আমাদের গায়েও লেগেছে, এবং সেই ডালপালা ধরেই আসলে বলতে হয় যে এরকম কিছুর আওয়াজ আমরা শুনেছি, এটা সত্য। আপনি বলছিলেন যেখানে লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান দলে আছেন, সোহানের প্রসঙ্গে যদি একটু আসি আমরা, সোহানকে একবার দলে নেওয়া হলো, আবার একটা টি-20তে বসিয়ে দেওয়া হলো, আবার তাকে ফেরানো হলো, আসলে তাকে নিয়ে ম্যানেজমেন্ট ভাবছেটা কি? নুরুল হাসান সোহানকে আমি অনেক আগে একবার বলেছিলাম, ওয়ানডেতে নুরুল হাসান সোহান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবাগা ক্রিকেটার, যে একদম রিদমে থাকার পর ইনজুরির কারণে দলের থেকে বের হয়ে আর পরে ফিরতে পারেননি, তাকে আর ডাকা হয়নি। নুরুল হাসান সোহান টি-20তে তো তাকে নিয়ে আসলে এরকম একটা ম্যাজিক চেয়ার খেলা হচ্ছে কিনা আমার মনে হয় এখন সেই প্রশ্নটা দাঁড়াচ্ছে। নুরুল হাসান সোহানকে আপনি যদি মিডল অর্ডারে চিন্তা করেন বা আপনার 2026 টি-20 বিশ্বকাপের জন্য চিন্তা করেন, আপনার তাকে একটু সময় দিতে হবে। আপনি নুরুল হাসান সোহানকে এশিয়া কাপে দিয়ে ফিরিয়েছেন, তারপর আপনি সে আফগানিস্তান সিরিজটা খেলেছে, এই উইন্ডিজ সিরিজ, তো আপনাকে সেখানেও কিন্তু একটা ম্যাচ খেলেননি সোহান, একটা ম্যাচ খেলেননি। তো আপনাকে যদি একটা প্লেয়ারকে খেলাতে হয়, টি-20 ভার্সন খুবই শর্ট ফরম্যাট, এখানে আসলে খুব বেশি থিতু হওয়ার জায়গা থাকে না, আমরা জানি। কিন্তু তারপরেও আপনি একটা প্লেয়ারকে যখন ফেরাবেন, আপনি তাকে ব্যাকিং করতে হবে, পিছন থেকে আপনি তাকে সাপোর্টটা দিতে হবে, কারণ আপনার 2026 টি-20 বিশ্বকাপের এখনও সময় আছে, আপনার তার কিছু সিরিজ আছে। এই সিরিজটার কথা বলেন, আফগানিস্তান সিরিজটার কথা বলেন, এশিয়া কাপেও আপনি নুরুল হাসান সোহানকে পুরোপুরি খেলাননি। সব কিছু মিলে নুরুল হাসান সোহান ঘরোয়া লিগে যে পারফর্ম করেছেন, তিনি নিজে একা, আমরা তখনকার শেখ জামাল ক্লাবের কথা বলতে, যেটা এখন ধানমন্ডি ক্লাব, তিনি একা চ্যাম্পিয়ন করেছেন। টি-20তে তার বেশ কিছু ভালো ছোট ছোট ক্যামিও আছে, আমরা দেখেছি ফিনিশিং, গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন এবং লাস্টবার রানার্স আপ করেছেন, দল রানার্স আপ। সব কিছু মিলে নুরুল হাসান সোহানের কিন্তু টি-20তে বেশ ভালো অ্যাবিলিটি আছে। এশিয়া কাপে যদিও তার ব্যাটিংয়ের ধরন নিয়ে, তিনি যে প্রথম ম্যাচটা নেমেছিলেন এশিয়া কাপের, সেটাতে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে খুব বেশি সমালোচনা হয়েছিল, শিখেছিলেন অনেকদিন পরে আন্তর্জাতিক ম্যাচে ফেরার কারণে কিনা সেটা হতে পারে, কিন্তু পরের দিকে তাকে মনে হয়েছিল যে না, তিনি আস্তে আস্তে তার রিদমে ফিরেছেন। এবং এমন একজন রিদমে যখন ফিরছেন, তখন তাকে যদি আপনি দল থেকে বাদ দেন একটা ম্যাচ খারাপ করার কারণে, তাহলে তার জন্য এটা একটু বাড়তি চাপ হয়ে যায়, আপনার একাদশে ফেরাটা চাপ হয়ে যায়, দলের যে দায়িত্বটা সেটা নেওয়াটাও চাপ হয়ে যায়, তার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতে থাকে, আমি যদি আজকে পারফরমেন্স না করি, পরের ম্যাচে হয়তো আমি আবার বাদ পড়তে যাচ্ছি। এই চিন্তাগুলো যখন একজন ক্রিকেটারের মাথায় ঢুকে যায়, তখন সেই ক্রিকেটার হাজার চেষ্টা করেও আসলে ভালো খেলতে পারে না। বাংলাদেশের মিডল অর্ডারে যদি আমরা আসি, মিডল অর্ডারে আমাদের কি একজন রিপ্লেস নেই? তাওহিদ হৃদয়কে আজকে বসানো হয়েছে, সেখানে মিডল অর্ডারে তার রিপ্লেস ছিলেন ওপেনার সাইফ হাসান, তাকে 4-এ নামিয়ে দেওয়া হয়েছে, পারভেজ জীবনকে ওপেন করানো হয়েছে। এই দৈন্যতা কেন? বাংলাদেশের মিডল অর্ডারে কি তাওহিদের হৃদয়ের রিপ্লেস হওয়ার মতো অন্য কোনো ক্রিকেটার নেই? একজন ওপেনারকে 4 নম্বরে নামিয়ে খেলাতে হবে? আপনি যদি স্কোয়াডটা দেখেন, আপনার হাতে আসলে কিন্তু খুব ভালো অপশন নেই, এটা সত্য, এটা আপনাকে মানতে হবে, এটা মানে বাস্তবতা। বাংলাদেশ দলের স্কোয়াডের যদি চিন্তা করেন, বাংলাদেশ দলের যদি পাইপলাইনের চিন্তা করেন, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি এইখানকার এখনকার দলের বেশিরভাগ ক্রিকেটার দেখবেন হচ্ছে আন্ডার-19 খেলে আসা ক্রিকেটাররাই বেশিরভাগ। আপনার যে লিগ হয়, সেখান থেকে কয়টা ক্রিকেটার আপনার উঠে এসেছে?
আপনি শুধু এক আন্ডার-19 দিয়ে যদি আপনার ক্রিকেটের পাইপলাইন চালাতে চান বা একটা ক্রিকেট দলকে চালাতে চান, একটা ক্রিকেট দেশকে চালাতে চান, সেটা কখনোই সম্ভব না। আপনার আন্ডার-19-এ 15 জনের স্কোয়াড থাকে, সেই 15 জন আপনার জাতীয় দলে সার্ভাইভ করবে না। সেই দল থেকে হয়তো বা একজন, হাতে গোনা 2 জন আপনার সার্ভাইভ করবে, কিন্তু আপনার স্কোয়াডের 15 জনের মধ্যে বাকি 13 জন কোথা থেকে আসবে? আপনার সেই ঘরোয়া লিগগুলো থেকে আসবে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো থেকে আসবে, আপনার বিপিএল থেকে আসবে, কিন্তু সেখানে আপনার প্লেয়ার কোথায়? আপনি দেখেন আপনার এই যে ঘরোয়া লিগ বা বিপিএল থেকে পারফর্ম করে আসা জাতীয় দলের প্লেয়ার আছে কিনা? নেই। এটা বাস্তবতা। বাংলাদেশের ঘরোয়া লিগের মান এতটাই তলানিতে নেমেছে, সেইখান থেকে আপনি ভালো একটা পিক আপ করতে পারছেন না। যাদেরকে আনছেন তারাও আন্তর্জাতিকভাবে তারা সেটা কাজে লাগাতে পারছে না। আমি একটা স্টোরি হয়তো খুব সম্প্রতি করব, বা আমার একটা স্ক্রিপ্ট লিখছিলাম আজকে, একটু উদাহরণ হিসেবে সেটা টানতে চাই। আবুধাবিতে গিয়েছিলাম আমরা লাস্ট এশিয়া কাপে, সেখানকার ফ্যাসিলিটিস দেখেছি, ক্রিকেটাররা কীভাবে তৈরি হয় সেটা দেখেছি। আপনি বাংলাদেশের মিরপুরের একটা একাডেমি মাঠ আর একটা ইনডোর, এটা ছাড়া আপনি বাংলাদেশে একটু তাকান কোথায় কোনো ফ্যাসিলিটিস আছে? এবং বাংলাদেশের মিরপুরে যে ইনডোরটা আছে সেটা নিয়েও সমালোচনা আছে, এসি নেই, পর্যাপ্ত ভালো ব্যবস্থাপনা নেই, সেটা নিয়েও ইন্টারন্যাশনাল মানের কোনো আপনার একাডেমি নেই বাংলাদেশে। আপনার যে ক্রিকেটাররা উঠে আসছে 7 বছর 8 বছর থেকে উঠে আসছে, সেই ক্রিকেটাররা যদি ওই 10 বছর বা 12 বছর বয়স থেকে বা 15 বছর বয়স থেকে আপনার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের ব্যবস্থাপনা পেত, কাঠামো পেত, সেই ছেলেটা এখন এসে আপনার ইন্টারন্যাশনালি ফাইট করতে পারতো। সেই ছেলেটা আপনার উঠে আসছে মিডিওকার একটা সিস্টেমের মধ্য দিয়ে, সেই মিডিওকার সিস্টেমের মধ্য দিয়ে বড় হয়ে আন্তর্জাতিক মঞ্চে সেই হায়ার লেভেলে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? আমি যে তার কাছে চাচ্ছি সেটাও তো একটা বোকামি। আমাদের চাওয়াটাই তো উচিত না তার কাছে। আপনি আগে তাকে সিস্টেমটা দেন, প্লেয়ারগুলো যারা উঠে আসছে তাদেরকে সিস্টেমটা দেন, সিস্টেমের মধ্যে ঢুকান, তারপর না আপনি তার কাছে চাইবেন। আমাদের যে পরিচালকরা নির্বাচকরা আছেন তাদের কাছে যে এত বেশি প্রত্যাশা করেন, আমি বলবো এই চাওয়াটাও বোকামি। আপনি তাদেরকে আগে সেই ফ্যাসিলিটিসটা দেন। শুধু টাকা দিলেই হয় না, শুধু আপনি বেতন দিচ্ছেন, অনেক বেশি টাকা দিচ্ছেন, আপনার বোর্ডে অনেক বেশি টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি কী করছেন? ঘোড়ার ডিম। সেই টাকা দিয়ে আপনার কোনো একটা ফ্যাসিলিটি এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি, আপনি ভালো 2টা মাঠ তৈরি করতে পারেননি। আপনাকে খেলতে গেলে ঢাকার বাইরে খেলতে হয়, সেই বিকেএসপিতে খেলতে হয়। আপনি এনসিএলের খেলা বলেন, বিসিএলের খেলা বলেন, রোজার সময় যে আমাদের একটা টুর্নামেন্ট হয়, ক্রিকেটাররা 2 ঘন্টা জার্নি করে বিকেএসপিতে যায়, ম্যাচ খেলে আবার 2 ঘন্টা জার্নি করে ঢাকায় আসে, দিন চলে যায় ওখানে। তামিম ইকবালের ঘটনা তো আপনার রিসেন্টলি মনে থাকার কথা, সেখানে গিয়ে অসুস্থই হয়ে গেছেন। তো এভাবে আসলে ক্রিকেট হয় না। আপনার পূর্বাঞ্চলে একটা মাঠ পড়ে আছে ভালো, সেখানে আপনি ইট পাথরের কাঠামো কেন আপনার তৈরি করতে হবে? ভালো 2টো উইকেট তৈরি করেন না, স্পোর্টিং উইকেট তৈরি করেন, গ্যালারি লাগবে না আপনার, ওই স্পোর্টিং উইকেট আপনি খেলান, ক্রিকেটার এমনি উন্নতি করবে। আপনি যেটা বলছিলেন সেই কথার প্রসঙ্গে যদি আসি, আপনাকে এখানে আমি একটু যোগ করতে চাই এবং জানতেও চাই, যখনই আমরা ক্রিকেট কাঠামো বা ক্রিকেট নিয়ে কথা বলি, তৃণমূল থেকে ক্রিকেট উঠে আসার কথা বলি ক্রিকেটারদের, তখনই আমরা বোর্ডকে দেখি বিভিন্ন টুর্নামেন্টের কথা বলা হয়। আমরা অমুক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি, এনসিএল এর এই ফরম্যাট, এনসিএল এর তমুক ফরম্যাট, বিপিএল এর তমুক ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটের কথা বলা হয়। আসলে কি শুধুমাত্র এই টুর্নামেন্ট আয়োজন করেই একটা দেশের ক্রিকেটকে উন্নত করা সম্ভব? টুর্নামেন্ট আয়োজন অবশ্যই জরুরি। আপনি যত বেশি টুর্নামেন্ট আয়োজন করবেন, ক্রিকেটাররা যত বেশি ম্যাচ পাবে, তত বেশি উন্নতি হবে, স্কিল ডেভেলপড হবে। এবং 4 দিনের খেলার কথা বলছেন বা 5 দিনের খেলার কথা বলছেন, এটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি লাল বলে দীর্ঘ সময় ধরে খেলতে পারেন, আপনার যে বেসিকটা সেটা ঠিক হবে। আপনার যদি বেসিক ঠিক না থাকে, আপনি কখনোই ভালো ক্রিকেটার হতে পারবেন। আপনি বিরাট কোহলি বলেন, আপনি বিশ্বের যত ভালো ভালো ক্রিকেটারের কথা বলবেন, স্মিথের কথা বলেন, ওয়ার্নারের কথা বলেন, তারা একটা বেসিক নিয়ে আসে। সেই বেসিকের জোরের উপরেই তারা আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে মডার্ন ক্রিকেটের সাথে মানিয়ে নেয়। কিন্তু আপনি যদি বেসিক ভালো না থাকে, আপনি কখনোই ওই স্টেজে গিয়ে মানিয়ে নিতে পারবেন না। আপনাকে আবার ভাঙতে হবে, আবার ভেঙে আবার নতুন করে শুরু করতে হবে। সেই সময়টা বাংলাদেশের ক্রিকেটাররা পায় না। একবার যদি সে দল থেকে বাদ পড়ে, তাকে দলে আসতে হলে অনেক সময় অপেক্ষা করতে হয়, বা দলে সেভাবে সুযোগ পায় না। তার জায়গায় আপনি আরেকজনকে নিয়ে নেন, কারণ আপনি ব্যাকআপ পাচ্ছেন না, অন্য আরেকজনকে নিয়ে নেন, সেও আবার সার্ভাইভ করে না। এভাবে আপনার হচ্ছে সার্কেল ঘুরতে থাকে। আপনি দেখেন বাংলাদেশের হয়ে লং টার্ম খেলছে এরকম ক্রিকেটার খুব কম, ধারাবাহিকভাবে খেলছে এরকম ক্রিকেটার খুব কম। আমরা লাস্ট সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে দেখেছিলাম যে কিছুটা ধারাবাহিক ছিলেন, একটু লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভাইভ করে গেছেন। তামিম ইকবালও অনেকটা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গেছেন। আপনি বলেন, আপনার মনে পড়ে কিনা লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে ধারাবাহিকভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এরকম একটা ক্রিকেটার বাংলাদেশ দলে আছে, এরকম মনে পড়ে কিনা? আমরা আসলে সেটাই আলোচনা করিও মাঝে মাঝে। যেমন আমরা কিছু ক্রিকেটারদেরকে মনে করি তারা হয়তো বাংলাদেশের দলের জন্য একটা পরিণত হাত হবে, একটা ভালো হ্যান্ড হবে, যে কিনা লম্বা সময় সার্ভিস দেবে। আমরা মুসাদ্দেককে ভেবেছিলাম, আমরা নাসির হোসেনের মধ্যে সেই অ্যাবিলিটি দেখেছিলাম। আমরা যদি তারপরে আসি বা তার আগেও কিছুটা চিন্তা ভাবনা করি, সাব্বির রহমান ছিলেন, এছাড়াও আরো বেশ কিছু মিডল অর্ডার ব্যাটসম্যান
বাংলাদেশে ছিলেন যাদেরকে আমরা ভাবতাম যে তারা হয়তো শক্ত হাতে এই দলটাকে সামলে নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তারা হচ্ছে না। এটা কি, আমি যেটা আপনাকে জানতে চাচ্ছিলাম, শুধুই কি এই টুর্নামেন্ট নাকি এর পাশে আসলে আপনি যে ফ্যাসিলিটিসের কথা বলছিলেন, তৃণমূল একদম রুট লেভেল থেকে সেই ফ্যাসিলিটি দিয়ে ক্রিকেটারদের তৈরি করে তারপরে টুর্নামেন্টগুলোতে নিয়ে আসা, এই প্রসেসটা আসলে কতটুকু জরুরি আপনি মনে করেন? প্রসেস অবশ্যই জরুরি, যে কোনো জায়গায় আপনার প্রসেস মেনটেন করাটা খুব জরুরি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা প্রসেস মেনটেন হয় না, এটা প্রথম। এবং যেটা বললাম যে আমাদের স্ট্রাকচার নাই, ক্রিকেটীয় স্ট্রাকচার, যেটা কাঠামো, যেটা আপনি কোন ধাপের পর কোন ধাপে যাবেন, কোন ধাপের পর কোন ধাপে যাবেন, সেই জিনিসটা নাই। এবং যেটা স্ট্রাকচারের কথা বলছিলাম যে আপনার কাঠামোগতভাবে আপনার একটা ভালো জিম নাই, একটা ভালো ট্রেনিং সেশনের জন্য আপনার প্রযুক্তিগত সেই ব্যবস্থাপনা নাই, আপনার বোলিংয়ে কোথায় সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য এখন মডার্ন ক্রিকেট যত প্রযুক্তি ইউজ করা হয় সেই প্রযুক্তিগুলোও আপনার নাই, আপনি সেই প্রযুক্তিগুলো ইউজ করতে জানেন না, সেই প্রযুক্তিগুলো খুব বেশি খরচ না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে আপনি খুব ভালো মানের প্রযুক্তি ইউজ করতে পারবেন, একদম ওয়ার্ল্ড ক্লাস প্রযুক্তি ইউজ করতে পারবেন, এবং সেরকম টেকনিশিয়ান এনেও আপনার প্রযুক্তি ইউজ করতে পারবেন। তবে আপনাকে সদিচ্ছা থাকতে হবে। বাংলাদেশ দলের বা বাংলাদেশের ক্রিকেটে যারা পরিকল্পনা করেছেন এতদিন, তাদের আসলে সেই সদিচ্ছা ছিল না। তবে আমি এই মুহূর্তে কিছুটা আশাবাদী হতে চাই বুলবুল ভাই আসার পরে, এবং যারা নতুন এসেছেন বোর্ডে, খালেদ মাসুদ পাইলট থেকে শুরু করে, আমি এখন কিছুটা আশাবাদী হতে চাই। মামুন, আমরা আজকের ক্রিকেটে যদি আবার ফিরি, থার্ড টি20 ছিল বাংলাদেশ, সেখানে হেরে হোয়াইট ওয়াশ হলো। এই টি20তে আমরা দেখলাম তানজিদ তামিম খুব দুর্দান্ত ব্যাটিং করেছেন, 11 রানের জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম টি20 সেঞ্চুরিটা মিস করেছেন। একটা দলে যখন একজন ক্রিকেটার 89 করেন, আমরা সাধারণত বড় দলগুলোর ক্ষেত্রে দেখি মিনিমাম স্কোর 180 প্লাস হয়ে যায়, সেখানে বাংলাদেশ গুটিয়ে গেল আজকে 151 রানে। এর পেছনের মূল কারণটা আপনার কি মনে হয়? পেছনের কারণে যাওয়ার আগে আমি তানজিদ তামিম একটু দুটা লাইন বলতে চাই। তানজিদ তামিম আপনি আজকে 89 রান করেছেন। তানজিদ তামিম এই বছর, যদি আমি ভুল না করে থাকি, টেস্ট খেলোয়াড়ের দলগুলোর মধ্যে এই বছর, এই ক্যালেন্ডারে 2025-এ তিনি সম্ভবত দ্বিতীয় সেরা রান সংগ্রাহক। আজকে তিনি অভিষেক শর্মাকে পিছনে ফেলেছেন, এবং তার 6-এর পরিমাণ অনেক বেশি, এবং তিনি স্ট্রাইক রেট মোটামুটি ভালো পর্যায়ে আছে। তবে তিনি বেশি ম্যাচ খেলেছেন অভিষেকের থেকেও। তবে এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট যে বাংলাদেশের একজন ওয়ার্ল্ড ওয়াইড এখন টি20তে অন্তত নিজের নামকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তবে তানজিদ তামিম তো দিন শেষে একজন দিয়ে আসলে দল সম্ভব না, একজনের উপর নির্ভর করা সম্ভব না। যেটা বলছিলেন 89 রান করেছে তানজিদ তামিম, তারপরে আমরা 61 রান সম্ভবত অন্য যারা আছেন 9 জন ব্যাটারের কাছ থেকে এসেছে। তো সেই জায়গায় ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম, ব্যাটিং কলাস বা ব্যাটারদের দায়িত্ব না নিতে পারার মানসিকতা, দায়িত্ব। আপনি লিটন কুমার দাসকে দেখেন, 3টা টি20তে একটা তো ভালো করতে পারেনি। আপনি যদি তাহিদ হৃদয় তো আজকে দলে ছিলেন না, আপনি সোহানেরকে দেখেন, সোহানও আজকে দায়িত্ব নিতে পারেনি। উপরের দিকে আমরা রিশাদকে নামিয়েছি, নাসুমকে নিয়েছি, আমি তাদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করিও না। আপনি জাকির অনেকের কথা বলছিলেন, যাদের কাছে প্রত্যাশা করা তারা রান করতে পারেনি, তাহলে আসলে রানটা করবে কে? তানজিম সাকিব আপনার পেস অলরাউন্ডার, তাকে আপনি বলেন যে ভবিষ্যতের পেস অলরাউন্ডার হবে তানজিম সাকিব, আপনি তার কাছ থেকে এখন একটু বড় কিছু প্রত্যাশা করতে পারবেন না। মূলত বাংলাদেশের ব্যাটাররা এশিয়া কাপে যেটা আমাদের সমস্যা হয়েছে, আমরা আফগানিস্তানের বিপক্ষে যে সমস্যায় ভুগেছি, সেই সমস্যাটা ওয়ানডেতে আমরা উইন্ডিজের বিপক্ষেও সেই একই সমস্যা, এবং আমাদের চিরাচরিত পুরনো সমস্যা ব্যাটিং অর্ডারে কলাপস। ব্যাটিং অর্ডার এখনও পর্যন্ত আমাদের স্টেবল না। 16 থেকে 20 প্রত্যেকটা ওভারে বাংলাদেশ একটা করে উইকেট হারিয়েছে। শেষের দিকে এসে আপনার হ্যাট্রিক করেছেন রোমারিও শেফার্ড। এখানে যে ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আপনার চোখে কতটুকু পড়েছে, আসলে সেখান থেকে আমাদের রানটা কতটুকু হওয়ার উচিত ছিল, কিংবা বাংলাদেশ যে 151 রান করলো, এটা বলারদের আসলে ওয়েস্ট ইন্ডিজকে আটকানোর জন্য আসলে কতটুকু এই রানটা তাদেরকে আটকানোর একটা সামর্থ্য দিত? চট্টগ্রামের উইকেটটা বেশ ভালো, স্পোর্টিং উইকেট। আপনি এখানে 160-165 রান করলে আপনার জয়ের জন্য ভালো বলা হয়ে থাকে। তবে সেটাও যে খুব গুড এনাফ তা না, মানে মোটামুটি আপনি জয়ের জন্য ফাইট করার জন্য 160-165 রান করা লাগে। সেই জায়গায় বাংলাদেশ মনে হয় 10-15টা রান কম করেছে। আপনি এত ভালো স্টার্টের পরে 10-15টা রান কম করেছেন, সেটা তো আপনার অবশ্যই একটা কমতি আছে। সেই সাথে বাংলাদেশের বোলাররা যদি আপনি আগের 2টা ম্যাচ দেখেন, সেখানে কিন্তু বেশ ভালো করেছে। সেকেন্ড ম্যাচে শুরুতে খারাপ করার পর আবার কামব্যাক করেছে, উইন্ডিজকে আটকে ধরেছে। বাংলাদেশের বোলাররা বেশ ভালো করেছে উইকেটে। এই উইকেটে আজকে উইন্ডিজ 25 বল হাতে রেখে জিতেছে। আপনার বোলিং লাইনআপে কিছুটা চেঞ্জ এসেছে, আজকে মুস্তাফিজ ছিলেন না, শরীফুলকে খেলানো হয়েছে, বা আজকে আপনি মাহাদিকে ইনক্লুড করেছেন। বোলিং লাইনআপে মাহাদি অবশ্য যদিও ভালো বল করেছে, বোলিং লাইনআপে বাংলাদেশ একটু চেঞ্জ করেছে। সব কিছু মিলে আজকে বোলারদের উপর আমি খুব বেশি দায় দিব না। এই উইকেটে যদি 165 বা 170 রান করা যেত, আমার মনে হয় উইন্ডিজ আরেকটু তাড়াহুড়ো করতো,
আর একটু চাপে থাকতো তাহলে তারা উইকেট দিয়ে আসতো, বোলাররা তাদেরকে আরেকটু চাপে ফেলতে পারতো এবং সেই সুযোগটা নিতে পারতো ব্যাটসম্যানদের তাড়াহুড়ো করতে গেলে যে সুযোগটা বাংলাদেশ পেত। এবং বাংলাদেশে আপনি যদি অগস্টের উইকেটটা দেখেন, উইকেটটা যদি ক্যাচটা যদি তানজিম সাকিব তখন মিস না করতো, তখন সম্ভবত অগস্ট 28 বা 29 রানে ছিলেন, তখন যদি তানজিম সাকিব ক্যাচটা মিস না করতো তাহলে হয়তো ম্যাচটা আরেকটু টাইট হতো, কারণ অগস্টে আসলে ম্যাচটাকে ঘুরিয়ে ফেলেছে। সে 4 নম্বরে নেমে বা 4 নম্বর বা 5 নম্বরে নেমেছেন, তখন নেমে আসলে তিনি ম্যাচটাকে ক্লোজ করে ফেলেছেন, উইন্ডিজকে সহজ করে দিয়েছেন ম্যাচটা। এবং পরে চেস তিনি খুব ভালো খেলেছেন, তাসকিনকে যেভাবে উড়িয়ে মেরেছেন, সব কিছু মিলে উইন্ডিজের জন্য ম্যাচটা আসলে অগস্ট সহজ করে দিয়ে গেছে। ওই জীবনটা পাওয়ার পরে পরপর দু বলে দুটো ছক্কা হাঁকিয়ে রান এবং বলের যে গ্যাপটা ছিল সেটা তিনি পূরণ করে ফেলেছেন। আপনি বলছিলেন শেখ মাহিদির কথা। শেখ মাহিদি বোলিং ভালো করে, টি-20-তে তাকে সে খুব কার্যকরী কিছু স্পেল আমাদেরকে এর আগেও দিয়েছে এবং তার বল নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু শেখ মাহিদি কিন্তু টি-20-র জন্য খুব উপযুক্ত একজন ব্যাটসম্যান। আজকে আপনি কি খেয়াল করেছেন কিনা আমি জানি না, শেখ মাহিদি কিন্তু লাস্ট একদম শেষ ব্যাটসম্যান হিসেবে আজকে ব্যাটিং করতে নেমেছেন। শেখ মাহিদিকে আমরা বিপিএল বলেন, এনসিএল টি-20 বলেন, এমনকি জাতীয় দলও বিভিন্ন সময় দেখেছি ওপেনিংয়ে নামতে। টার্গেট খুব যখন বড় ছিল তখন অনেক সময় দেখা যেত যে শেখ মাহিদিকে নামিয়ে দেওয়া হয়েছে পাওয়ার প্লেতে কিছু বেশি রান পাওয়ার আশায়। সেই শেখ মাহিদিকে আজকে একদম শেষে নামানো হলো। এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আমি আসলে একবার যখন খেলা দেখছিলাম আমি মনে হচ্ছিল যে বাংলাদেশ দল ভুলে গেছে শেখ মাহিদি যে দলে আছে, এটা বাংলাদেশ দল ভুলে গিয়েছিল। পরে মনে হয়েছে যে আমাদের 11 নম্বর ব্যাটসম্যানকে, তখন মনে হয়েছে যে শেখ মাহিদি আমাদের দলে আছে, তখন শেখ মাহিদিকে আসলে নামানো হয়েছে। আমার মনে হয় বাংলাদেশ দল আসলে কী ভেবে আজকে ব্যাটিং অর্ডার সাজানো হয়েছে, কে ভেবেছেন, কেন ভেবেছেন, সেটা কি অধিনায়ক ভেবেছেন নাকি কোচ ভেবেছেন, না কেন ভেবেছেন সেটা আমি জানি না। আমার মনে হয়েছে খুবই হজবরল একটা ব্যাটিং লাইন আপ বাংলাদেশ দল আজকে দেখেছে। বাংলাদেশ দলে এরকম আসলে হজবরল ব্যাটিং লাইন আপ দেখে না সাধারণত, যেটা আজকে দেখেছে বাংলাদেশ দলের, এবং খুবই মানে আনপ্রেডিক্টেবল ব্যাটিং লাইন আপ ছিল। শেখ মাহিদিকে আপনি একেবারে যদি একদম শেষেও নামান, আমার মনে হয় 7-এর বাইরে আপনি নিতে পারেন না, 6-7-7-এর বাইরে নিতে পারেন না। সেই ব্যাটসম্যান আমরা দেখলাম এখন সবার শেষে নেমেছে। এটাও একটা দৈন্যতা। আপনার যখন আপনি মাইন্ড সেট আপটা ঠিক থাকবে না, আপনি যখন তালগোলের মধ্যে থেকে থাকবেন, মানে এলোমেলো অবস্থায় থাকবেন, আপনার চিন্তা যখন সুচিন্তিত হবে না, তখন আপনি এরকম এলোমেলো ডিসিশন নেবেন। আমার মনে হয় বাংলাদেশ টিমে যারা এখন পরিচালনা করছেন বা যারা ম্যাচের সময়টা দেখছেন, অধিনায়ক বা কোচ, তারা আসলে সুচিন্তিত অবস্থায় নেই, তারা একটু এলোমেলো অবস্থায় আছে। সেটা বাইরের এইসব নানা গুঞ্জনের কারণে কিনা সেটাও একটু ভেবে দেখার বিষয় রয়েছে। এবং টি-20 120 বলের খেলা, সেখানে বাংলাদেশ আজকে ডট বল খেলেছে 52টা। সাইফ হাসান তিনি করেছেন 29 কিংবা 23, আর তার সঙ্গে আমাদের যে তানজিদ তামিম তিনি করেছেন 89। বাকি কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের রান স্পর্শ করতে পারেন এবং টোটাল 52টা ডট বল। টি-20 সুলভ খেলা কতটুকু মনে হলো আপনার কাছে? বাংলাদেশের এরকম খেলা আসলে আমার কাছে খুব পরিচিত। বাংলাদেশ দলের টি-20 ম্যাচ আপনি যদি এর আগের 2টা সিরিজ 3টা সিরিজ দেখেন, আপনি দেখবেন এরকমই ডট বল, আরও বেশি ডট বল। উন্নতি বাংলাদেশ দলের এইখানে উন্নতির আমি জায়গা দেখি না। বাংলাদেশ দলের যে উইকেট বিটুইন দ্য উইকেটে রান নেওয়ার যে বিষয়টা, সিঙ্গেল নেওয়ার যে বিষয়টা, ডাবল নেওয়ার বিষয়টা, বাংলাদেশ দলের মধ্যে এই বিষয়টা মানে খুবই গ্যাপ। আপনি যখন চাপে পড়ছেন, আপনি সিঙ্গেল নিয়ে নিজেকে হালকা করেন না, আপনি সেটা করছেন না। আপনি বারবার আপনার আয়ত্তের বাইরে গিয়ে শট খেলতে গিয়ে আউট হচ্ছেন, আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনি শট খেলতে গিয়ে আউট হচ্ছেন। একটা ক্রিকেটার আপনি জানেন যে আপনার সীমাবদ্ধ কতটুকু, সীমাবদ্ধতা আপনি জেনে সেভাবে খেলেন। আপনি জাকির আলী অনেকের উদাহরণ দিচ্ছিলাম আগে, এইখানেও তার উদাহরণটা টানতে চাই। জাকির আলী অনেক জানে যে তার অফ সাইডে দুর্বলতা আছে। আপনাকে যখন অফ সাইডে বল দেওয়া হচ্ছে, আপনি অফ সাইড থেকে টেনে শট মারার দরকার নাই, তো আপনি অফ সাইডে সিঙ্গেল বের করেন। আপনি অফ সাইডে শটও খেলেন না, আমার দরকার নেই শটের, আপনি অফ সাইডে সিঙ্গেল বের করেন, 2টা সিঙ্গেল বের করেন, তৃতীয় বল আপনি শট খেলেন, দেখবেন যে আপনার হাতে শটটা আসবে। কিন্তু আপনি যখন বারবার একই কাজ করবেন এবং বোলার জানে, বোলার মুখস্থ হয়ে গেছে। আমার মনে হয় যে ওদিন ওয়েস্ট ইন্ডিজে যে বোলাররা বল করেছেন জাকির আলীর জন্য, তারা আগে থেকেই মুখস্থ করে নেমেছেন যে জাকির আলীর জন্য আমি এখানেই বল করব, সেখানে খেলতে পারবে না, মুখস্থ একটা বিদ্যা হয়ে গেছে। আর এখন মডার্ন ক্রিকেট এত বেশি আপডেট হয়েছে, আপনি জানেন আপনার প্রতিপক্ষের কোন ব্যাটার আছে আপনার একাদশে, কোন ব্যাটারের দুর্বলতা কোথায়, এটা আপনাকে আগে থেকে আপনার অ্যানালিস্ট বলে দেয় যে এই ব্যাটারের এখানে দুর্বলতা, তুমি এখানে বল করবে। তো সেইটা জানেন, আপনি জানার পরও আপনার সেই জায়গায় বল করছেন এবং আপনি আপনার দুর্বলতাটা সবার সামনে ওপেন বুকের মতো করে আপনি আবার খুলে দিচ্ছেন।
আপনি দরকার নাই তো আপনি সেইগুলো সিঙ্গেল করেন, পরের ম্যাচে যাতে আপনার দুর্বলতাটা ঢাকে সেই চেষ্টাটা করেন। আপনার উইক জোন, আমরা আগে স্মিথকে দেখতাম বা আপনি বিরাট কোহলিকে দেখতাম। বিরাট কোহলির একদিন আমি অনুশীলন দেখছিলাম খুব কাছ থেকে, মানে মনে হয়েছিল যে অনুশীলন দেখাটাও একটা আর্ট। আপনি বাংলাদেশের ম্যাচ দেখে এতটা মজা পাবেন না যতটা আপনি বিরাট কোহলির শুধু অনুশীলন দেখে এতটা মজা পাবেন। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি কাছ থেকে দেখেছি প্রতিটা শট তিনি কিভাবে এক্সিকিউশন করছেন। তার মনে হচ্ছিল যে এই শটে তার দুর্বলতা, সে বোলারকে বলছে যে তুমি এইখানে বল করো, সে ওইখানেই খেলছে, যে বলটা তার দুর্বলতা সেইখানেই বারবার খেলছে এবং প্রতিটা শট চোখ জুড়ানো, মনে হচ্ছিল কনফিডেন্ট, বারবার কনফিডেন্টলি তিনি সে জায়গায় 10-15টা করে বল খেলছিলেন একটা জায়গায়, এবং সেই বলগুলো পরের দিন ম্যাচে দেখা গেছে যে তিনি ভুল করেননি। মামুন, শেষ প্রশ্ন আপনার কাছে। লিটন দাসের একটা ফেরার সিরিজ ছিল, ইনজুরি কাটিয়ে এসে দীর্ঘদিন পরে ফিরেছেন, দীর্ঘদিনই বলা যায় লম্বা একটা ইনজুরির মধ্যে ছিলেন, এবং ক্যাপ্টেন লিটন দাস এই টি-20 সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন। ফিরেই তিনি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তার দলকে একটা হোয়াইট ওয়াশে লজ্জা দিল। আপনি ক্যাপ্টেন লিটনকে এই সিরিজে কত দেবেন 10-এর মধ্যে? একটা সিরিজ খারাপ যেতে পারে, আমি এই সিরিজ দিয়ে ক্যাপ্টেন লিটন কুমার দাসকে বিবেচনা করতে আমি চাই। শুধুমাত্র এই সিরিজে বলছি, এই আগের সবকিছু বাদ, শুধু এই সিরিজে ক্যাপ্টেন লিটন 10-এ কত পেল? ক্যাপ্টেন্সি ভালো করেছেন কিন্তু দল জিতেনি, সেই জায়গা থেকে ক্যাপ্টেন্সিতে তিনি মার্ক কম পাবেন। 10-এর মধ্যে আমি ক্যাপ্টেন্সিতে লিটন কুমার দাসকে এই সিরিজের তুলনায় 7 দিতে চাইবো। ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও হোয়াইট ওয়াশ হলো শেষ পর্যন্ত টি-20 সিরিজে। বাংলাদেশের সামনে আরো বেশ কিছু খেলা রয়েছে। নভেম্বরে বাংলাদেশে খেলতে আসছে আয়ারল্যান্ড, তাদের সঙ্গে যেমন টেস্ট সিরিজ রয়েছে তার সঙ্গে রয়েছে টি-20 সিরিজও। নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ক্রিকেটাররা। সে পর্যন্ত আমরা অন্ততপক্ষে দলের সঙ্গে থাকতে চাই। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তৌহিদুল ইসলাম।